আশা করি তোমরা সকলে ভালো আছো। WBPSC ক্লার্কশিপ 2024 যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার ইংলিশে পেপার সলভ করাচ্ছিলাম, তাতে 16ই নভেম্বর 2024 শিফট 1 কমপ্লিট সলভ করিয়ে দিয়েছিলাম। শিফট 2 এর পার্ট 1-এ 10খানা কোয়েশ্চেন, 1 থেকে 10 নম্বর পর্যন্ত কোয়েশ্চেন সলভ করিয়ে দিয়েছিলাম। সেই ক্লাসগুলি দেখে না থাকলে তার প্লেলিস্টের লিঙ্ক আমি আই বাটন ও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই সেই ক্লাসগুলি দেখে নেবে। আজকে শিফট 2 এর পার্ট 2 সলভ করাবো, যেখানে 11 থেকে 20 নম্বর পর্যন্ত প্রশ্ন সলভ করাবো। তো চলো ক্লাসটি স্টার্ট করি। আজকের প্রথম প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 11 থেকে স্টার্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 11 বলছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম। ইডিয়াম মানে এখানে আসলে ফ্রেজাল ভার্বের কথা বলছে। ফ্রম দোজ গিভেন বিলো, যে এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে ইনকার্ড, আন্ডারলাইন করা, এই ওয়ার্ডটাকে রিপ্লেস করে এখানে কারেক্ট যে ফ্রেজাল ভার্ব যে দেওয়া আছে রান আপ টু, রান আউট অফ, রান থ্রু এবং রান ইনটু, এর মধ্যে কোনটাই ইনকার্ডের পরিবর্তে এই জায়গাটাতে বসানো যাবে সেটা বলতে বলেছে। এখানে কি বলেছে যে হি হ্যাজ ইনকার্ড ডেপ্ট। ইনকার্ড মানে কি? কোনো কিছুর দায় বহন করা, কোনো কিছুর দায় বওয়া, সেটাকে বলা হচ্ছে গিয়ে ইনকার্ড। তো হি হ্যাজ ইনকার্ড ডেপ্ট, ডেপ্ট মানে ধার, সে ধারের দায় বহন করছে, অর্থাৎ ধার, অনেক পরিমাণ ধার হয়ে গেছে, সেই দায় বহন করছে। তাহলে ইনকার্ডের পরিবর্তে এখানে কোনটা বসানো যাবে? রান আপ টু। রান আপ টু মানে কি? রান আপ টু মানে কোনো কিছুর মূল্য বা দাম বেড়ে যাওয়া। রান আউট অফ মানে কোনো কিছুর ফুরিয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া। রান থ্রু মানে কি? কোনো কিছু ভেদ করে যাওয়া বা কোনো কিছু পর্যালোচনা করা বা কোনো দ্রুত কোনো কাজ করে ফেলা। বা এর যে মানে যে রান থ্রু, এটা বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী এর মানেগুলো বিভিন্ন হতে পারে। রান ইনটু মানে কোনো অবস্থার মধ্যে পড়ে যাওয়া। রান ইনটু মানে কোনো অবস্থার মধ্যে পড়ে যাওয়া। তাহলে এখানে কোনটা হবে? রান আপ টু, দাম তো বেড়ে যায়নি। রান আউট অফ, কোনো কিছু শেষ হয়ে যায়নি। রান থ্রু, কোনো কিছু ভেদ করেও যাচ্ছে না, কোনো কিছু পর্যালোচনাও করা হচ্ছে না, বা দ্রুত কোনো কাজও করা হচ্ছে না। তাহলে অপশন সিও হচ্ছে না, এ বি সি কোনোটাই হচ্ছে না। অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। রান ইনটু মানে কোনো অবস্থার মধ্যে পড়ে যাওয়া, অর্থাৎ সে ধার, প্রচুর পরিমাণ ধারের মধ্যে সে পড়ে গেছে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 11 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রান ইনটু। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 12 বলছে, when he gets his degree he will have been studying at Oxford for 4 years. which tense is this? তো এখানে এটা কোন টেন্সে রয়েছে সেটা বলতে হবে। দেখো এখানে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, এখানে দুটো ক্লজ রয়েছে। প্রথম ক্লজ এটা, যেখানে বলা হচ্ছে when he gets his degree, এখানে সাবজেক্ট কি আছে? হি। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে তার সাথে কি বসেছে? ভার্বের ফার্স্ট ফর্ম এবং তার সাথে এস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বসেছে, তো এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। কিন্তু সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনো অপশনে দেওয়া নেই, তাহলে এই টেন্স বা এই ক্লজের টেন্স জানতে চাইছে না। কোনটা জানতে চাইছে? এই ক্লজের টেন্স কি সেটা জানতে চাইছে। এখানে স্ট্রাকচার কি আছে? হি সাবজেক্ট, তারপর উইল, তারপর হ্যাভ, তারপর বিন, তারপর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে কি বসেছে? আইএনজি। তাহলে সাবজেক্ট, উইল, হ্যাভ, বিন, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, এটা কোন টেন্সের স্ট্রাকচার? এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে অপশন সি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 12 এর কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13 যেটা করতে বলেছে সেটা হচ্ছে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বিলো। এখানে যে আন্ডারলাইন ভার্বটা রয়েছে ইনক্রিজ, এর
এটাকে তুলে এর পরিবর্তে এখানে যে চারটে ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে এই চারটে ফ্রেজাল ভার্বের মধ্যে কোন ফ্রেজাল ভার্বটা এই আন্ডারলাইন ভার্বটাকে তুলে এখানে বসানো যাবে সেটা এখানে বলতে বলেছে। বলছে কি হি মাস্ট ইনক্রিজ দ্য প্রোডাকশন, তাকে অবশ্যই উৎপাদন বাড়াতে হবে। তো এখানে কি বসানো যাবে ইনক্রিজের পরিবর্তে? দেখো স্টেপ ইনটু মানে হচ্ছে কোনো বিষয়ে ঢুকে পড়া, বেসিক্যালি কোনো কিছুতে নাক গলানো। ওকে, তো এটা তো হবে না, অপশনে হবে না। স্টিপ ইনটু স্টিপ ইনটু নয়, আসলে যে ফ্রেজাল ভার্বটা হয় সেটা হচ্ছে স্টিপ সামওয়ান ইন। এর মানে হলো কাউকে কিছু শেখানো বা কাউকে কোনো বিষয়ে গভীরভাবে যুক্ত করে তাকে সেই বিষয় সম্পর্কে আসলে জানানোর চেষ্টা করা। তাহলে এটাও হবে না, কোনো কিছু শেখাতে বা জানানোর চেষ্টা করা হচ্ছে না এখানে। স্টেপ আপ মানে কি? স্টেপ আপ মানে কোনো কিছুর পরিমাণ বা তীব্রতা বা গতি বাড়ানো। সেটা কি করা হচ্ছে? কোনো কিছুর পরিমাণ বা তীব্রতা বা গতি বাড়ানো হচ্ছে? হ্যাঁ, উৎপাদন বাড়ানো হচ্ছে। উৎপাদনের গতি বা উৎপাদনের তীব্রতা বা উৎপাদনের পরিমাণ বাড়ানোর কথা বলা হচ্ছে এখানে। তাহলে অপশন সি স্টেপ আপ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। যে তাকে অবশ্যই কি করা উচিত? প্রোডাকশনকে স্টেপ আপ করা উচিত, বাড়ানো উচিত, ইনক্রিজ করা উচিত। ওকে, তাহলে অপশন সি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 13 এর কারেক্ট আনসার। স্টিপ আপ মানে কি? স্টিপ আপ মানে কোনো কিছু খারাপ বা একেবারে খারাপভাবে উপরে উঠে যাওয়া, সেটাকে বলা হচ্ছে স্টিপ আপ। এটাও হবে না। তাহলে কোশ্চেন নাম্বার 13 এর কারেক্ট আনসার এখানে কি হচ্ছে? অপশন সি স্টেপ আপ। ওকে, মানে দেওয়া আছে, দেখে নাও। নেক্সট কোশ্চেন নাম্বার 14 বলছে এখানে আইডেন্টিফাই দ্য পার্টিসিপেল ইন দ্য ফলোইং সেন্টেন্স। এই যে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওয়াক আপ, এই সেন্টেন্সে পার্টিসিপেল কোনটা সেটাকে আইডেন্টিফাই করতে হবে। কোনটা পার্টিসিপেল? নয়েজ, বয়, হিয়ারিং না ওয়াক? কোনটা কোনটা এখানে পার্টিসিপেল? তো দেখো, পার্টিসিপেল সাধারণত দুই ধরনের হয়। এক, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি হতে পারে। আর দুই যেটা হয় সেটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি হলে সেটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপেল, আর ভার্বের থার্ড ফর্ম হলে সেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপেল। ওকে, পার্টিসিপেল সেন্টেন্সের নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করে। অর্থাৎ অ্যাডজেক্টিভ যেরকম নাউনকে কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভেরই কাজ করে, পার্টিসিপেলকে অ্যাডজেক্টিভই বলা যায়। ওকে, এখানে কি আছে দেখো, এখানে দা নয়েজ আছে। দা নয়েজ এটা নাউন, নাউনের আগে কি বসেছে? হিয়ারিং। ওকে, হিয়ারিং কিভাবে বসেছে? ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি বসেছে। অর্থাৎ এখানে হিয়ারিং হলো প্রেজেন্ট পার্টিসিপেল। ওকে, বা পার্টিসিপেল, এখানে আমাকে পার্টিসিপেল আইডেন্টিফাই করতে বলেছে। ভার্বের থার্ড ফর্ম তো বসেনি, নাউনের আগে ভার্বের থার্ড ফর্ম বসেনি, নাউনের আগে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি বসেছে এবং এটাই হচ্ছে পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল বা পার্টিসিপেল। ভার্বের থার্ড ফর্ম নেই, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি, পার্টিসিপেল, একটাই পার্টিসিপেল আছে। তাহলে হিয়ারিং হয়ে যাচ্ছে এখানে পার্টিসিপেল। এখানে নয়েজটা কি? নয়েজটা হচ্ছে এখানে শোনা হচ্ছে। নয়েজটা কি করা হচ্ছে? শোনা হচ্ছে। নয়েজকে কোয়ালিফাই করছে কে? নয়েজকে কোয়ালিফাই করছে হিয়ারিং, অর্থাৎ হিয়ারিং হয়ে যাবে এখানে পার্টিসিপেল। অপশন সি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 14 এর কারেক্ট আনসার। বোঝা গেল যে নাউনকে কোয়ালিফাই করে যেটা অ্যাডজেক্টিভই নাউনকে কোয়ালিফাই করে, এবং অ্যাডজেক্টিভ যদি ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি বা ভার্বের থার্ড ফর্ম হিসেবে বসে তাহলে তাকে আমরা পার্টিসিপেল বলি, প্রেজেন্ট পার্টিসিপেল বা পাস্ট পার্টিসিপেল। এখানে এটা প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি বসেছে, প্রেজেন্ট পার্টিসিপেল নয়েজকে কোয়ালিফাই করছে। তো এখানে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। এখানে প্রেজেন্ট বা পাস্ট কিছু বলেনি, পার্টিসিপেল আইডেন্টিফাই করতে বলেছে। তো এখানে পার্টিসিপেল হচ্ছে গিয়ে হিয়ারিং। এখানে যদি ভার্বের থার্ড ফর্ম হিয়ার্ড বসতো তাহলেও হতো, হিয়ার্ড যদি বসতো সেটাও হতো, কিন্তু এখানে হিয়ারিং বসেছে, তো পার্টিসিপেল হয়ে যাচ্ছে অপশন সি। কোশ্চেন নাম্বার 14 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। ওকে,
নেক্সট কোশ্চেন নাম্বার 15 যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন দেখবে আর কোনো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন রাইট দিয়ে বেরিয়ে যাবে। এখানে ভালো করে দেখতে হবে যে এখানে কি কোশ্চেন বলেছে। এখানে নট বলেছে, নট মানে এই যে অপশনগুলো দেওয়া আছে, নাউনগুলো এখানে দেওয়া আছে, এই নাউনগুলোর মধ্যে কোন নাউনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, কোন নাউনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয় সেটা বলতে হবে। তার আগে আমাকে জানতে হবে যে অ্যাবস্ট্রাক্ট নাউন কি। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো এমন কোনো কিছু যাকে দেখা বা ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। যেমন ধরো কোনো ধারণা বা কোনো অনুভূতি বা কোনো গুণ, বা ধরো তোমরা বলতে পারো কোনো অবস্থা, ঠিক আছে। এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন নয় কোনটা সেটা বলতে বলেছে। গুডনেস কি, দেখো গুডনেস, গুডনেস মানে কি বলবো, কতটা ভালো, ভালোত্বকে বোঝানো হচ্ছে। ভালোত্ব তো আর চোখে দেখা যায় না, ভালোত্ব ছোঁয়াও যায় না। ওকে, ভালোত্ব সেটা বুঝতে হবে যে কেউ একজন কতটা ভালো, তাহলে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর আমাকে জিজ্ঞেস করছে অ্যাবস্ট্রাক্ট নাউন নয় কোনটা, এটা তো নয়, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ইউথ, যৌবন, যৌবনতা, সেটাও দেখা যায় বা ছোঁয়া যায়, যায় না, দেখাও যায় না, ছোঁয়াও যায় না, তাহলে এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রভার্টি, কারোর দারিদ্রতা, দারিদ্রতা কি, দারিদ্রতাও দেখা যায় না, ছোঁয়া যায় না, তাহলে এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। পার্লামেন্ট, সংসদ, সংসদকে তোমরা দেখতেও পারবে আর ছুঁতেও পারবে, সেটাকে ছুঁয়ে দেখতেও পারবে। তাহলে পার্লামেন্ট এখানে কি, পার্লামেন্ট এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, পার্লামেন্ট কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 15 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 15 এর কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16 কি বলছে দেখো, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স ইন দ্য পজিটিভ ডিগ্রি। এই যে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, হি ইজ দ্য হেভিয়েস্ট অফ অল দ্য বয়েজ। এখানে আমরা জানি যে কটা ডিগ্রি হয়, 3টে ডিগ্রি হয়, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো এখানে এটা কোন ডিগ্রিতে রয়েছে, সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। হেভিয়েস্ট ইজ দ্য, হি ইজ দ্য হেভিয়েস্ট অফ অল দ্য বয়েজ। তাহলে এখানে এই সেন্টেন্সটাকে আবারও লিখতে বলছে, এবং এই যে হেভিয়েস্ট যেটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে সেটাকে আমাকে কি করতে হবে, সেটাকে আমাকে করতে হবে কিসে, পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রিতে করতে হবে। হেভিয়েস্ট এর যে পজিটিভ ডিগ্রি সেটা কি হয়, সেটা হয় হেভি, হেভি। তাহলে এখানে আমাকে চেঞ্জ করে হেভি করতে হবে। কি করে করা যায়, আর আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে যে মানে চেঞ্জ হবে না, হি ইজ দ্য হেভিয়েস্ট অফ অল দ্য বয়েজ। এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সের এখানে হেভি করতে হবে, কিন্তু মানেও চেঞ্জ করা যাবে না। কি করে করব, বাংলা মানে কি বলছে, বলছে সে, সে কি, যতগুলো ছেলে আছে, যতগুলো বয় আছে, সব বয়ের মধ্যে সব থেকে ভারী হচ্ছে এই ছেলেটা। এই ছেলেটা কি, সমস্ত ছেলেদের মধ্যে সব থেকে ভারী। হি ইজ ওয়ান অফ দ্য হেভিয়েস্ট বয়েজ, সমস্ত ছেলেই ভারী, সব কটা ছেলে ভারী, সব কটার ওজন হচ্ছে কত, সব কটার ওজন হচ্ছে 80 কিলো করে। এবং এই যে এতগুলো 80 কিলো ওজনের ছেলে রয়েছে, তার মধ্যে এই ছেলেটা একজন, প্রত্যেকের ওজনই 80 কিলো। আর এই যে এই ছেলেটার নাম রাম, এই রাম হচ্ছে এই এতগুলো ছেলের মধ্যে একজন যার ওজন 80 কিলো। মানে সমস্ত ছেলেদের মধ্যে একজন, সমস্ত ভারী ছেলেদের মধ্যে একজন হচ্ছে সে, সেটা তো বলেনি, বলছে সমস্ত ছেলেদের থেকে এই ছেলেটা ভারী। তাহলে অপশন এ মানে চেঞ্জ, আনসার হবে না। নো আদার বয় ইজ অ্যাজ হেভি অ্যাজ হিম। এখানে যতগুলো ছেলে আছে কোনো ছেলে তার মতো ভারী নয়, সবাই তার থেকে হালকা, তার থেকে কম ওজনের। এই এই ছেলেটি হচ্ছে সব থেকে ভারী ওজনের, এত ভারী, এই ছেলেটা এত ভারী যে অন্য কোনো ছেলে এত ভারী নয়। হতে পারে এটা, এটা তো ঠিকই বলছে যে সে সব থেকে ভারী, আর কেউ তার থেকে বেশি ভারী নয় বা তার থেকে ভারী নয়, তার মতো ভারী নয়। একই একই কথা, একটু ঘুরিয়ে বলছে। এ বলছে যে সে সব থেকে বেশি ভারী, আর এটা বলছে অন্য কোনো ছেলে তার মতো ভারী নয়, একই কথা। হি ইজ ওয়ান অফ দ্য হেভি বয়, প্রথমত ওয়ান অফ দ্য, দা এর সাথে হেভিয়েস্ট হয়,
আর হি ইজ ওয়ান অফ হেভি বয় এরকম হয় না, মানে এটার মানে ওই একই রকম, ওয়ান অফ দ্য হেভিয়েস্ট বয়েজ। এইখানে এরার করে দিয়েছে, এই যে এই সেন্টেন্সটা একই, মানে একই, এরার করে দিয়েছে, এখানে হেভিয়েস্ট হচ্ছে, এখানে হেভি করেছে, হেভি হবে না, হেভিয়েস্টই হবে, কারণ দা আছে যখন তার সাথে হেভিয়েস্টই হবে। তো অপশন সি হবে না, অপশন এ হবে না। হি ইজ হেভিয়ার অ্যামং দ্য হেভি বয়েজ, যতগুলো ভারী ছেলে আছে এখানেও হেভিয়েস্ট হবে, হেভি হবে না, কারণ দা আছে তার সাথে হেভিয়েস্ট হবে। তাছাড়া মানের দিক থেকেও ভুল, যে এখানে বলছে যতগুলো ভারী ছেলে আছে সে সমস্ত ছেলেদের থেকে এই ছেলেটা ভারী, না, এটাও ভুল। তাহলে অপশন এ হচ্ছে না, সি হচ্ছে না, ডি হচ্ছে না, অপশন বি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 16 এর কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 16 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি। ওকে, এখানে পজিটিভ ডিগ্রি দেওয়া আছে হেভি, কম্পারেটিভ ডিগ্রি হয় হেভিয়ার, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে হেভিয়েস্ট। পজিটিভ ডিগ্রি হেভি, কম্পারেটিভ ডিগ্রি হেভিয়ার, সুপারলেটিভ ডিগ্রি হেভিয়েস্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 17, যেটা বলছে যে হ্যাভ ইউ রিড গালিভার্স ট্রাভেলস। বলছে এটা কোন ধরনের সেন্টেন্সের এক্সাম্পল, বা বলতে হবে যে এটা কোন টেন্সে রয়েছে। এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেখান থেকে বলতে হবে যে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সটা টেন্স কি। তো দেখো আমি যদি একটু সাজিয়ে নিই, এখানে কি সাবজেক্ট কি আছে, ইউ। ওকে, ইউ, তারপর তারপর কি আছে, তারপর দেওয়া আছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হ্যাভ। ওকে, তারপর কি দেওয়া আছে, আচ্ছা হ্যাভ আছে, হ্যাভের সাথে হ্যাভ যদি হেল্পিং ভার্ব হিসাবে ইউজ হয় তাহলে তারপরে ডেফিনেটলি অবশ্যই ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়, তাহলে এখানে রেড ইউজ করা হয়েছে। ওকে, রেড স্পেলিং সেম হয়, উচ্চারণ আলাদা হয়, এটাকে রেড বলা হয়, ভার্বের থার্ড ফর্ম এবং সেকেন্ড ফর্ম রেড। তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ, হেল্পিং ভার্ব হ্যাভ, মেইন ভার্ব রেড, ভার্বের থার্ড ফর্ম। সাবজেক্ট, হেল্পিং ভার্ব হ্যাভ এবং তার সাথে মেইন ভার্বের থার্ড ফর্ম বসেছে, মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অপশন এ। কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 18, fill in the blank with the correct conjunction। এখানে যে ব্ল্যাঙ্কটা রয়েছে এই ব্ল্যাঙ্কে কারেক্ট কনজাংশন কোনটা, অপশন রয়েছে চারটে, এই চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট অপশন হবে সেটা এখানে এই ব্ল্যাঙ্কে বসাতে হবে। উই কার্ভড নট এ লাইন, ব্ল্যাঙ্ক উই রেজড নট এ স্টোন। আমরা একটা দাগও টানিনি, ব্ল্যাঙ্ক আমরা একটা পাথরও তুলিনি। এবার এখানে কোন কনজাংশন হবে, অ্যান্ড, বাট, নাইদার, অর। বাট হবে, হবে না, কেন, কারণ বাট কন্ট্রাডিকশন বোঝাতে ব্যবহার করা হয়। একটা ক্লজ পজিটিভ এবং অন্য একটা ক্লজ নেগেটিভ হলে সেক্ষেত্রে আমরা সাধারণত বাট ইউজ করি, যেমন রাম ইজ গুড বাট হিজ ব্রাদার ইজ ভেরি ব্যাড। রাম ভালো কিন্তু তার ভাই খুবই খারাপ। একটা সেন্টেন্স পজিটিভ এবং অন্য সেন্টেন্স নেগেটিভ হলে সেক্ষেত্রে আমরা সাধারণত বাট ইউজ করে থাকি। ওকে, বাট এখানে হচ্ছে না, কন্ট্রাডিকশন নয়, বাট হচ্ছে না। নাইদার হবে, হবে না, কেন হবে না নাইদার, কারণ নাইদারের সাথে সবসময় নর এর পেয়ার হয়, নাইদার নর। যদি এরকম হতো যে নাইদার উই কার্ভড এ লাইন নর উই রেজড আ স্টোন, আমরা একটা পাথরও তুলিনি, আমরা একটা দাগও টানিনি, আমরা একটা পাথরও তুলিনি, সেক্ষেত্রে নাইদার নরের পেয়ার হতে পারতো, কিন্তু শুধু নাইদার তো এখানে হবে না, নাইদার হচ্ছে না। অর হবে, অরও এখানে হবে না, কেন হবে না, কারণ আমরা এটাও করিনি অথবা আমরা ওটাও করিনি, এরকম হয় কি, হয় না, তাহলে অরও হচ্ছে না। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে, অ্যান্ড হয়ে যাবে, কারণ এই তিনটে অপশনই হচ্ছে না যখন, তাহলে সঠিক আনসার কি হবে, অপশন এ, অ্যান্ড। যে কি, আমরা একটা দাগও টানিনি এবং আমরা একটা পাথরও তুলিনি।
তাহলে কোশ্চেন নাম্বার 18 কারেক্ট আনসার কি হবে? কোশ্চেন নাম্বার 18 কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ অ্যান্ড। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 19 বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড পোর্শন উইথ অ্যান ইডিয়াম ফ্রম দ্য লিস্ট বিলো। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে এবং এই সেন্টেন্সে একটা আন্ডারলাইন পার্ট রয়েছে। বলছে এই যে আন্ডারলাইন পার্ট, এই আন্ডারলাইন পার্টের মানে যেটা, সেই মানে অনুযায়ী এখানে যে 4টে ইডিয়াম দেওয়া আছে, এই 4টে ইডিয়ামের মধ্যে একটা ইডিয়াম দিয়ে এই আন্ডারলাইন পার্টটাকে রিপ্লেস করো। অর্থাৎ এই আন্ডারলাইন পার্টটাকে উঠিয়ে দিয়ে, এই আন্ডারলাইন পার্টে যে জিনিসটা লেখা আছে সেটাকে উঠিয়ে দিয়ে তার একই মানের একটা ইডিয়ামকে এখান থেকে এখানে বসিয়ে সেটাকে রিপ্লেস করে দাও। ওকে, তো কি বলছে এখানে দেখি। এখানে বলছে হি উইল নেভার বি অ্যাবল টু ডু এনিথিং রিমার্কেবল। রিমার্কেবল মানে কি? রিমার্কেবল মানে হচ্ছে লক্ষণীয় বা মনে রাখার মতো কিছু করা বা কোনো কিছু, কোনো জিনিস। ওকে, তাহলে এখানে কি বলছে যে হি উইল নেভার বি অ্যাবল টু ডু এনিথিং রিমার্কেবল। সে কখনোই সক্ষম হবে না কোনো লক্ষণীয় বা কোনো মনে রাখার মতো কোনো কিছু করতে। এখানে কারেক্ট ইডিয়াম কি হবে? ডু এনিথিং রিমার্কেবল, মনে রাখার মতো কিছু করা। এর কারেক্ট ইডিয়াম যেটা, সেটা হবে সেট দ্য থিমস অন ফায়ার। সেট দ্য থিমস অন ফায়ার, যার মানে হচ্ছে অনেক বেশি উত্তেজনার কোনো কারণ, অনেক বেশি এক্সাইটমেন্টের কারণ। কোনো কিছু অনেক বেশি এক্সাইটমেন্ট হলে, অনেক বেশি উত্তেজনার কারণ হলে তবেই না সেটা আমরা মনে রাখি, তাই না? কোনো কিছু দেখে অনেক বেশি উত্তেজনা হচ্ছে, অনেক বেশি এক্সাইটমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে সেই জিনিসটাকেই আমরা মনে রাখি, সেটাই একটা রিমার্কেবল কিছু হয়। এই ইডিয়ামটা পড়লেই সেটা বোঝা যায় যে সেট দ্য থিমস অন ফায়ার, এটার মানে যে এই মনে রাখার মতো কিছুই সেটা ইডিয়ামের মধ্যেই রয়েছে। কি বলছে ইডিয়ামে? সেট দ্য থিমস অন ফায়ার। টেমস নদী, টেমস মানে ইংলিশে টেমস নদী, আমরা যে ইংল্যান্ডে যে নদী রয়েছে, ইংল্যান্ডের নদী টেমস, সেই নদীতে আগুন জ্বলে যাওয়া বা আগুন জ্বলতে, আগুন জ্বলা। ওকে, তো তুমি যদি একটা নদীতে এখন আগুন জ্বলতে দেখো, তাহলে সেটা অবশ্যই তোমার কাছে একটা একটা মনে রাখার মতো কিছু হবে, একটা এক্সাইটমেন্টের হবে যে নদীর মধ্যে আবার আগুন জ্বলছে, এটা একটা এক্সাইটমেন্টের ব্যাপার হবে না? তাহলে এখানে ডু এনিথিং রিমার্কেবল এর পরিবর্তে যে ইডিয়ামটা আমরা বসাতে পারি সেটা হচ্ছে গিয়ে সেট দ্য থিমস অন ফায়ার। ওকে, কোশ্চেন নাম্বার 19 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন এ কি বলছে? হিপ কোলস অফ ফায়ার আপন হিজ হেড। এর মানে কি? হিপ কোলস অফ ফায়ার আপন হিজ হেড, মাথার উপরে জ্বলন্ত কয়লা রেখে দেওয়া, মাথার উপরে জ্বলন্ত কয়লা রেখে দেওয়া, অর্থাৎ কাউকে অনুশোচনা অনুভব করানো। হয়তো কেউ কোনো ভুল করেছে, কোনো অন্যায় করেছে, তাকে তুমি তার ভুলটা রিয়েলাইজ করাতে চাইছো, তাহলে কি হবে? হিপ কোলস অফ ফায়ার আপন হিজ হেড। ওকে, অপশন সি কি বলছে? অপশন সি লেট দ্য গ্রাস গ্রো আন্ডার হিজ ফিট। পায়ের তলার ঘাসগুলোকে বাড়তে দাও, পায়ের তলায় যে ঘাসগুলো আছে সেটাকে বৃদ্ধি, গ্রোথ, বাড়তে দাও, গ্রো করতে দাও। ঘাসের বৃদ্ধি তো আর কালকে বললে, আজকে বললে কালকে যে ঘাসগুলো বেড়ে যাবে এমন তো হয় না, ঘাসের বৃদ্ধি হতে সময় লাগে। অর্থাৎ তুমি কোনো একটা কিছুর জন্য অপেক্ষা করো, দেরি করো, সেটার জন্য সময় দাও, ঠিক আছে, ডিলে করো। ওকে, লেট দ্য গ্রাস গ্রো আন্ডার হিজ ফিট। পুট দ্য স্ক্রু অন এর মানে হচ্ছে কারোর উপর কোনো কিছু, কোনো বিষয়ে চাপ সৃষ্টি করা। তাহলে এখানে কারেক্ট আনসার কি হয়ে যাবে? কোশ্চেন নাম্বার 19, কোশ্চেন নাম্বার 19 ডু এনিথিং রিমার্কেবল এর পরিবর্তে কি বসাবো? এর পরিবর্তে বসাবো সেট দ্য থিমস অন ফায়ার, অপশন বি। কোশ্চেন নাম্বার 19 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি। ওকে, এখানে ইডিয়াম গুলোর মানে লেখা রয়েছে, দেখে নাও। নেক্সট কোশ্চেন বলবো কোশ্চেন নাম্বার 20 আজকের ক্লাসের, অর্থাৎ পার্ট 2 এর লাস্ট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 20। বলছে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং। আবার এখানে বলেছে যে ইনকারেক্ট বলেছে, ঠিক আছে, কারেক্ট বলেনি কিন্তু, ইনকারেক্ট। অর্থাৎ এখানে 4টে যে অপশন দেওয়া আছে, 4টে বানান দেওয়া আছে, এই 4টে বানানের মধ্যে একটা বানান ভুলভাবে দেওয়া আছে, বাকি 3টে বানান সঠিক। সেই কোন বানানটা ভুল দেওয়া আছে সেটাকে এখানে আইডেন্টিফাই করতে হবে। ওকে, ডিসেন্ট, DISSENT, ডিসেন্ট। ডিসেন্ট মানে বিরোধিতা করা, আপত্তি করা, ডিসঅ্যাগ্রি করা, কোনো কিছুর সাথে
মত না মেলা, দ্বিমত বা ভিন্ন মত দেওয়া। ওকে, যে যে শব্দটার মানে আছে সেই শব্দটার তো আর ভুল স্পেলিং হতে পারে না, তাহলে এই শব্দটির মানে আছে যখন, তাহলে এই শব্দটি ভুল স্পেলিং নয়। ডিইসিইএনটি, ডিইসিইএনটি, ডিসেন্ট, এর মানে হচ্ছে ভদ্র সভ্য, তাহলে এটাও ভুল স্পেলিং নয়। ডিইএসসিইএনটি, ডিসেন্ট, এর যে মানে, এর মানে হচ্ছে নিচের দিকে নামা, অধোগমন, নিচের দিকে নামা। ওকে, তাহলে এটাও ভুল স্পেলিং নয়। ডিআইএসসিইএনটি, এই শব্দের কোনো মানে হয় না, এর কোনো মানে নেই, এর কোনো মানে নেই মানে এই স্পেলিংটা ভুল, এই স্পেলিংটা ভুল দেওয়া রয়েছে। তাহলে কোশ্চেন নাম্বার 20 কারেক্ট আনসার কি? কোশ্চেন নাম্বার 20 কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি। অপশন ডি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 20 কারেক্ট আনসার। তো এই ছিল পার্ট 2 এর টোটাল 10খানা কোশ্চেন, 11 থেকে 20 নম্বর। এরপরের ক্লাসে 21 থেকে 30 নম্বর করিয়ে পার্ট 3 এবং শিফট 2 কমপ্লিট করে দেব। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকলে বা কোনো কিছু জানতে চাইলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। থ্যাংক ইউ।